পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে যে বর্তমান সংঘর্ষে তাদের প্রায় 12 জন সৈন্য নিহত এবং 27 জন আহত হয়েছে। পাকিস্তান সরকার দাবি করেছে যে তারা শত শত আফগান যোদ্ধাকে হত্যা করেছে। উদাহরণস্বরূপ একটি বিবৃতিতে বলা হয়েছে যে সাম্প্রতি আন্তঃসীমান্ত হামলায় 274 থেকে 300 আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে। উভয় সরকারই হতাহতের পরিসংখ্যান প্রকাশ করছে ভিন্ন ভিন্ন। কিন্তু যাই হোক, হঠাৎ পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলো কেন? চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে জানা যাক। পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক কখনোই শুধু দুই রাষ্ট্রের সম্পর্ক ছিল না। এর শিকড় লুকিয়ে আছে ঔপনিবেশিক মানচিত্রে, জাতিগত বিভাজনে আর ঠান্ডা যুদ্ধের ক্ষমতার খেলায়। 1893 সালে ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব স্যার মর্টিমার ডুরান্ড আফগান আমির আব্দুল রহমান খানের সঙ্গে একটি সীমান্ত চুক্তি করেন। এই চুক্তির মাধ্যমেই তৈরি হয় তথাকথিত ডুরান্ড লাইন। এই রেখা কাগজ কলমে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের সীমান্ত নির্ধারণ করলেও বাস্তবে এটি ছিল একটি রাজনৈতিক কৌশল, রুশ সাম্রাজ্যের অগ্রযাত্রা ঠেকাতে ব্রিটিশদের তৈরি এক বাফার জোন। কিন্তু এই সীমারেখা আঁকার সময় স্থানীয় জনগণের মতামত নেওয়া হয়নি। ফলাফল, হাজার হাজার পশতু পরিবার, গোত্র ও সম্প্রদায় একদিনে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক অংশ আফগানিস্তানে, অন্য অংশ ব্রিটিশ ভারতের ভেতরে। 1947 সালে ব্রিটিশরা ভারত ভাগ করে চলে গেলে নতুন রাষ্ট্র পাকিস্তান সেই ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে গ্রহণ করে। কিন্তু আফগানিস্তান কখনো এটিকে বৈধ সীমান্ত হিসেবে মেনে নেয়নি। তাদের যুক্তি ছিল এটি একটি ঔপনিবেশিক চাপিয়ে দেওয়া চুক্তি, যা পশতু জনগোষ্ঠীকে জোর করে ভাগ করেছে। এখান থেকে শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। আফগানিস্তান প্রকাশ্যে বৃহত্তর পশতুনিস্তানের দাবি তোলে, একটি আলাদা রাষ্ট্র বা স্বায়ত্তশাসিত অঞ্চল যেখানে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও উপজাতীয় অঞ্চলগুলো অন্তর্ভুক্ত থাকবে। পাকিস্তান এটাকে সরাসরি তার ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি হিসেবে দেখে। 1940-এর শেষ দিক ও 1950-এর দশকে উত্তেজনা ধীরে ধীরে বেড়ে ওঠে। সীমান্ত এলাকায় ছোটখাটো সংঘর্ষ, রাজনৈতিক উত্তেজনা আর কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। 1960 থেকে 1961 সালে পরিস্থিতি আরও তীব্র হয়, যখন আফগান বাহিনী বাজাউরু অঞ্চলে সীমান্ত অতিক্রম করে অভিযান চালায়। এটি ছিল কাবুল ও ইসলামাবাদের মধ্যে প্রথম সরাসরি সামরিক মুখোমুখি সংঘর্ষগুলোর একটি। পাকিস্তান পাল্টা প্রতিরোধ গড়ে তোলে, আর দুই দেশের সম্পর্ক প্রায় ভেঙে পড়ার মুখে যায়। সীমান্ত বন্ধ হয়ে যায়, বাণিজ্য স্থগিত হয়, আর পারস্পরিক অবিশ্বাস গভীর থেকে গভীরতর হয়। এরপর আসে ঠান্ডা যুদ্ধের যুগ। আফগানিস্তান ও পাকিস্তানের দ্বন্দ্ব শুধু আঞ্চলিক সমস্যা থাকেনি, এটি হয়ে ওঠে বৃহৎ শক্তিগুলোর প্রক্সি রাজনীতির অংশ। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করলে পাকিস্তান হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র। লাখ লাখ আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয় নেয়। পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সহায়তায় আফগান মুজাহিদিনের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করতে শুরু করে। সীমান্ত তখন আর শুধু ভূখণ্ড নয়, এটি হয়ে ওঠে এক বিশাল যুদ্ধক্ষেত্রের সরবরাহ লাইন। 1990 দশকে সোভিয়েত বাহিনী সরে যাওয়ার পর আফগানিস্তানে শুরু হয় গৃহযুদ্ধ। বিভিন্ন মুজাহিদিন গোষ্ঠী ক্ষমতার জন্য লড়াই করতে থাকে। এই সময় পাকিস্তান এবং গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়, যারা পরবর্তীকালে তালেবান আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। তালিবান দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। 1996 সালে কাবুল দখল করে। পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে তাদের সম্পর্ক গভীর ছিল, যা ভবিষ্যতে দুই দেশের রাজনীতিকে আরও জটিল করে তোলে। তালিবানের উত্থান আফগানিস্তানে এক ধরনের স্থিতি আনলেও সেই স্থিতি ছিল কঠোর মতাদর্শ ও সীমান্ত পারে জঙ্গি নেটওয়ার্কের উপর দাঁড়িয়ে। ডুরান্ড লাইনের দুই পাশে একই জাতিগত জনগোষ্ঠী থাকার কারণে জঙ্গি গোষ্ঠীগুলো সহজে সীমান্ত অতিক্রম করত। পাকিস্তান কৌশলগত গভীরতার ধারণা নিয়ে আফগান রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চেয়েছিল, বিশেষ করে ভারতের প্রভাব ঠেকাতে। কিন্তু এই নীতি পরবর্তীতে পাকিস্তানের নিজের জন্য নিরাপত্তা সংকট তৈরি করে। আজকের উত্তেজনা, সীমান্তের সংঘর্ষ, পারস্পরিক অভিযোগ সবকিছু শিকড় সেই 1893 সালের রেখায়, যা কাগজে একটি সীমান্ত হলেও বাস্তবে ছিল একটি জাতিগত বিভাজন। ডুরান্ড লাইন শুধু একটি ভৌগোলিক রেখা নয়, এটি দুই রাষ্ট্রের মধ্যে অবিশ্বাস ও জাতীয়তাবাদ ও ভূ রাজনৈতিক প্রতিযোগিতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার পর বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যায়। নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র ঘোষণা করে ওয়ার অন টেরর। হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে অভিযুক্ত করা হয় আল কায়দাকে, যার নেতা ওসামা বিন লাদেন তখন আফগানিস্তানে তালিবান সরকারের আশ্রয় ছিল। এই প্রেক্ষাপটে 2001 সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানের সামরিক অভিযান শুরু করে। লক্ষ্য ছিল দুটি আল কায়দাকে ধ্বংস করা এবং তালিবান সরকারকে ক্ষমতা থেকে সরানো। খুব দ্রুত কাবুল দখল হয়, তালিবান ছত্রভঙ্গ হয়ে যায় এবং একটি আন্তর্জাতিক সমর্থিত নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু যুদ্ধ এখানে শেষ হয়নি, বরং শুরু হয় দীর্ঘ 2 শতকের এক জটিল সংঘাত। পাকিস্তান এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসে। ভৌগোলিকভাবে আফগানিস্তানের প্রতিবেশী হওয়ায় এবং সীমান্ত গভীর উপজাতীয় সম্পর্ক থাকায় যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আর অন্যতম প্রধান মিত্র হিসেবে গ্রহণ করে। ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন দেয়, লজিস্টিক সহায়তা, ঘাঁটি ব্যবহারের অনুমতি এবং গোয়েন্দা সহযোগিতা প্রদান করে। কিন্তু একই সময় আন্তর্জাতিক মহলে একটি অভিযোগ ঘুরতে থাকে, পাকিস্তানের কিছু শক্তি নাকি গোপনে নির্দিষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। বিশেষ করে আফগান তালিবানের কিছু অংশ ও হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কের অভিযোগ বারবার ওঠে। পাকিস্তান ওই অভিযোগ অস্বীকার করলেও ওয়াশিংটন ও কাবুলের সঙ্গে বিশ্বাসের ফাঁক ধীরে ধীরে বাড়তে থাকে। ফলাফল, আফগানিস্তান পরিণত হয় এক দীর্ঘস্থায়ী প্রক্সি যুদ্ধের মঞ্চে।
একদিকে আন্তর্জাতিক জোট ও আফগান সরকার, অন্যদিকে পুনরুজ্জীবিত তালিবান ও বিভিন্ন জঙ্গি নেটওয়ার্ক। সীমান্তের দুই পাশে গড়ে ওঠে সন্দেহ, অভিযোগ এবং গোপন অভিযানের গল্প। এই 2 দশক পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে। সীমান্তে মিলিটেন্ট আশ্রয়, ড্রোন হামলা, সীমান্ত সংঘর্ষ সবকিছু মিলে সম্পর্ক হয়ে ওঠে জটিল ও উত্তেজনাপূর্ণ। পারস্পরিক অভিযোগে কূটনৈতিক সম্পর্ক বারবার টানাপোড়েনে পড়ে। 2021 সালে আগস্টে এক ঐতিহাসিক মুহূর্ত আসে। যুক্তরাষ্ট্র ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে তালিবান একের পর এক প্রদেশ দখল করে নেয়। শেষ পর্যন্ত কাবুল পতন হয় এবং আন্তর্জাতিক সমর্থিত সরকার ভেঙে পড়ে। তালিবান আবার ক্ষমতায় ফিরে আসে। বিশ্ব রাজনীতিতে এই ঘটনা ছিল ভূমিকম্পের মতো। 2 দশকের যুদ্ধ, $ট্রিলিয়ন ব্যয়, হাজার হাজার প্রাণহানি, সবশেষে আফগানিস্তান আবার তালিবানের নিয়ন্ত্রণে। পাকিস্তানের অনেক বিশ্লেষক মনে করছিলেন তালিবানের প্রত্যাবর্তন ইসলামাবাদের জন্য কৌশলগত সুবিধা বয়ে আনবে। ধারণা ছিল নতুন কাবুল সরকার পাকিস্তানের উদ্বেগগুলো গুরুত্ব দেবে এবং পাকিস্তানের ভেতরে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু বাস্তবতা আরও জটিল হয়ে ওঠে। আফগান তালিবান ক্ষমতা আসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রত্যাশিতভাবে মসৃণ হয়নি। সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু করে। তেহরিক-ই তালিবান পাকিস্তান বা পাকিস্তানি তালিবানের কার্যকলাপ নিয়ে ইসলামাবাদ উদ্বিগ্ন হয়ে ওঠে। পাকিস্তানের অভিযোগ তোলে যে এই গোষ্ঠীর সদস্যরা আফগান ভূখণ্ডে আশ্রয় পাচ্ছে। অন্যদিকে কাবুলও পাল্টা অভিযোগ তোলে পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এইভাবে 2 দেশের সম্পর্ক আবারও সন্দেহ ও অবিশ্বাসে আচ্ছন্ন হয়ে পড়ে। যে আশা করা হয়েছিল বন্ধুত্বপূর্ণ সরকার পরিস্থিতি সহজ করবে, তা বরং নতুন ধরনের উত্তেজনা তৈরি করে। 2024 থেকে 25 সালের এই সময়টা ছিল সীমিত সংঘর্ষের সময়। পাকিস্তান একাধিকবার আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায়, দাবি করে যে সীমান্তবর্তী অঞ্চলের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের ভেতরে হামলা চালাচ্ছে। জবাবে আফগান পক্ষ ও সংশ্লিষ্ট মিলিশিয়ারা স্থলপথে আক্রমণ করে, সীমান্তে পোস্ট লক্ষ্য করে হামলা চালায়। এই সংঘর্ষগুলো পুরোপুরি যুদ্ধের রূপ নেয়নি, কিন্তু কখনোই পুরোপুরি থামেও নি। যুদ্ধবিরতি ঘোষণা এসেছে, আবারও ভেঙে পড়েছে। উত্তেজনা যেন স্থায়ীভাবে জমে উঠেছিল। 2025 সালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কয়েকবার 48 ঘন্টা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা কার্যকর হয়নি। 2 দেশের মধ্যে কূটনৈতিক সংলাপ কার্যত স্থবির হয়ে পড়ে। পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে ওপেন ওয়ারে সতর্কবার্তা দিতে শুরু করে। এটা ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়, কারণ এর অর্থ কূটনৈতিক পথ প্রায় ভেঙে পড়েছে। তারপর আসে 2026 সালে ফেব্রুয়ারি, যে সময় পরিস্থিতি নাটকীয়ভাবে বিস্ফোরিত হয়। পাকিস্তান ঘোষণা করে যে আফগান তালেবান ঘনিষ্ঠ গোষ্ঠীর হামলার পর তারা খোলা যুদ্ধ অবস্থায় প্রবেশ করেছে। পাকিস্তানি সীমান্ত পোস্টে হামলার অভিযোগে নেই ইসলামাবাদ সরাসরি গভীর আকাশ হামলা শুরু করে। শুধু সীমান্ত নয়, হামলা পৌঁছে যায় রাজধানী কাবুল, দক্ষিণে গুরুত্বপূর্ণ শহর কান্দাহার এবং আরও কিছু কৌশলগত স্থানে। এটি ছিল এক বড় ধরনের সামরিক উত্তরণ, সীমান্ত সংঘর্ষ থেকে সরাসরি অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে আঘাত। 2 পক্ষই ভারী হতাহতের কথা জানায়, যদিও সংখ্যায় বড় পার্থক্য দেখা যায়। স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়ে। তবে একটি বিষয় পরিষ্কার, বেসামরিক মানুষ এই সংঘর্ষের মাঝখানে পড়ে যায়। জাতিসংঘ নিশ্চিত করে যে বিমান হামলায় সাধারণ নাগরিক নিহত হয়েছে। শিশু, নারী, সাধারণ শ্রমিক, যারা এই সংঘর্ষের রাজনীতি বোঝে না, তারাই সবচেয়ে বেশি মূল্য দেয়। সীমান্তবর্তী গ্রামগুলোতে শুরু হয় বাস্তুচ্যুতি। পরিবারগুলো ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। বাজার বন্ধ, রাস্তায় সামরিক টহল, খাদ্য সরবরাহ ব্যাহত, সীমান্ত বন্ধ হয়ে যায়, বাণিজ্য বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে 2 দেশের অর্থনীতিতেই। ছোট ব্যবসায়ী, দিনমজুর, পরিবহন শ্রমিক সবাই বিপর্যস্ত। এই সংঘর্ষে ভূরাজনৈতিক গুরুত্বও বিশাল। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, অন্যদিকে আফগানিস্তান দীর্ঘ যুদ্ধের পর ভঙ্গুর রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে বৃহত্তর শক্তিগুলোর উদ্বেগ বাড়ে। চায়না, রাশিয়া এবং ইরান মধ্যস্থতার চেষ্টা শুরু করে। এই সঙ্গে ইউনাইটেড নেশনস ও ইউরোপিয়ান ইউনিয়ন প্রকাশ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানায়। কূটনৈতিক মিশন সক্রিয় হয়, কারণ সবাই জানে এই সংঘর্ষ যদি পুরো মাত্রায় বিস্তৃত হয় তবে তা শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই অঞ্চলে ইন্ডিয়া সহ অন্যান্য শক্তির ও কৌশলগত স্বার্থ রয়েছে। মধ্য এশিয়া, চীন, পাকিস্তান, অর্থনৈতিক করিডর, সন্ত্রাসবাদ, সীমান্তের নিরাপত্তা সবকিছু এক জটিল সমীকরণ তৈরি করে। তাই এই যুদ্ধ শুধু সীমান্তের লড়াই নয়, এটি বৃহত্তর শক্তির ভারসাম্যের প্রশ্ন। সবশেষে এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি বড় ছবির সামনে দাঁড় করায়। 19বিংশ শতাব্দীতে আঁকা একটা সীমান্ত রেখা, যার শিকড় ও উপনিবেশের ইতিহাসে, তাদের সঙ্গে যুক্ত পুরনো অবিশ্বাস, জঙ্গি নেটওয়ার্ক, আঞ্চলিক রাজনীতি এবং আধুনিক ভূরাজনীতির প্রতিদ্বন্দ্বিতা, অভিযোগ আর পাল্টা অভিযোগের ভেতরে জমে ওঠা ক্ষোভ একসময় বিস্ফোরিত হয়। এটি শুধু একটি সীমান্ত সংঘর্ষ নয়, এটি একটি অঞ্চলের স্থিতিশীলতার পরীক্ষা। আপনার মতামত এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমি সৌরাশিস, দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে।